আসসালামু আলাইকুম। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থী রয়েছো, তোমাদের ইংরেজি ২য় পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সেন্টেন্স কানেক্টর। তোমরা জানো তোমাদের ইংরেজি গ্রামার পার্টে টোটাল নম্বর হচ্ছে ৬০। সেই ৬০ নম্বর থেকে তোমাদের সেন্টেন্স কানেক্টর যেই টপিকটি, এটি হচ্ছে গ্রামারের ৮ নাম্বার টপিক। কিন্তু ২০২৫ সাল পর্যন্ত কিন্তু তোমাদের অর্থাৎ বিগত ২৬ এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই সেন্টেন্স কানেক্টর টপিকটা সবসময় ১০ নম্বরে আসতো এবং এর জন্য নম্বর থাকতো ৫। কিন্তু এবার সিরিয়ালটা হয়েছে ৮ নম্বর। ৮ নম্বরে থাকবে তোমাদের সেন্টেন্স কানেক্টর টপিকটি এবং এর জন্য নম্বর ঠিকই থাকবে ৫ নম্বর। এবং এই প্রশ্নের শিরোনামটা হবে কমপ্লিট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস, অর্থাৎ উপযুক্ত কানেক্টর বা লিঙ্কার্স ইউজ করে শূন্যস্থানগুলো পূরণ করো। এই প্রশ্নে এরকম একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, খেয়াল করো। এরকম একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ দেওয়া থাকবে। তোমাদের পরীক্ষার যে অ্যান্সার শিট থাকবে তোমাদের খাতায়, কিন্তু এই সম্পূর্ণ অনুচ্ছেদ লেখার বা প্যারাগ্রাফটা লেখার প্রয়োজন নেই। তোমরা শুধু যেই উত্তরগুলো যেই উত্তরগুলো সঠিক হবে, অর্থাৎ যে কানেক্টরগুলো তোমার এই প্যাসেজের সাথে সামঞ্জস্যপূর্ণ, প্যাসেজের আঙ্গিকে তুমি সেই উত্তরগুলো শুধুমাত্র অ্যান্সার করবে। অর্থাৎ তুমি শুধু উত্তরের শব্দগুলোই খাতায় লিখবে। তোমার ফুল প্যাসেজ বা অনুচ্ছেদ লিখার প্রয়োজন নেই। এর জন্য কি তোমাদের নম্বর থাকবে ৫। তো এক্ষেত্রে এই কানেক্টরসে ভালো করতে হলে তোমাদেরকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা বলে নিচ্ছি। তোমাদেরকে প্রথমেই বলে নেই, তুমি যদি এই কানেক্টরসে অর্থাৎ এই ৮ নম্বর কোয়েশ্চেনে যদি তুমি ভালো অ্যান্সার করতে চাও, অর্থাৎ ভালো ফল পেতে চাও, তুমি যদি 5 এ 5 এ পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই প্যাসেজের মিনিংটা আগে জানতে হবে। এবং এই প্যাসেজের মিনিং জানার সাথে সাথে তোমার কিন্তু কানেক্টর যে আমি বলেছি, কানেক্টর যে তোমার কোয়েশ্চেনে আসে যে সেন্টেন্স কানেক্টর, কানেক্টর কি সে সম্পর্কে ধারণা থাকতে হবে। তুমি যদি কোন ওয়ার্ডগুলো বা শব্দগুলো কানেক্টর হিসেবে ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে কোনো ধারণাই না রাখো, তাহলে কিন্তু তুমি এখানে কি ওয়ার্ড বসাবে, কোন কি ওয়ার্ড বা কোন শব্দটা বসাবে সেটা সম্বন্ধে কিন্তু তুমি ধারণা থাকবে না, এবং তুমি যে কোনো ওয়ার্ড বসালে কিন্তু হবে না। সেই ওয়ার্ডগুলোই বসাতে হবে যেগুলো সেন্টেন্স একটার সাথে আরেকটা কানেক্ট করে, অর্থাৎ সংযুক্ত করে। তো এক্ষেত্রে তুমি যদি সেন্টেন্স কানেক্টরে ভালো করতে চাও, তোমাকে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। এর মাধ্যমে কি হবে, তুমি যখন বোর্ড কোয়েশ্চেনগুলো অধিক পরিমাণে চর্চা করবে বা প্র্যাকটিস করবে, তখন তোমার প্রত্যেকটা প্যাসেজে বা অনুচ্ছেদে দেখবে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর অর্থ তুমি জানো না। তখন তুমি সেই কোয়েশ্চেনটা সলভ করার মাধ্যমে সেই অর্থগুলো সম্পর্কে জানতে পারবে, এবং সাথে সাথে কোন অর্থের সাথে বা কোন সেন্টেন্সের প্যাটার্নের সাথে কিরকম কানেক্টরস গুলা ইউজ করবে সেই সম্বন্ধেও তোমার ধারণা হবে। আর তোমরা জানো টেস্ট এবং প্রি টেস্টে কিন্তু অলওয়েজই বিগত বছরের কোয়েশ্চেনগুলো থেকেই প্রশ্ন দিয়ে থাকে, এবং ফাইনালেও দেখা যায় মাঝে মাঝে কোনো না কোনো দাখিল এক্সাম থেকে বা বিভিন্ন স্কুলের যে বোর্ড এক্সামগুলো রয়েছে সেগুলো থেকেও সরাসরি প্রশ্ন এসে থাকে। আর যদি কখনো সেই প্রশ্নগুলো সরাসরি নাও এসে থাকে, তাহলেও কিন্তু তুমি যদি অনেক বেশি চর্চা করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলা তুমি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু নতুন কোনো প্যাসেজ বা অনুচ্ছেদ যদি এসে থাকে সেগুলো চর্চা করার মাধ্যমে কি হবে, নতুন যে কোনো প্যাসেজ আসলেও তুমি খুব সহজেই সেই প্যাসেজটা সম্বন্ধে সেই প্যাসেজটা অ্যান্সার করতে। ওকে, তোমার আজকের লেসনে আমি কানেক্টরস সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, তারপর আমি এই বোর্ড কোয়েশ্চেনটা সলভ করব। এই বোর্ড কোয়েশ্চেনটা দাখিল এক্সাম 2017-তে এসেছিল, যশোর বোর্ডে 20 সালে এসেছিল। এছাড়াও দারুল উলুম আলিয়া মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা 18, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনা 18, এগুলোতেও এই প্রশ্নটা এসেছিল সেন্টেন্স কানেক্টর হিসেবে। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা আমাদের সেন্টেন্স কানেক্টর সম্পর্কে একটু জেনে নেই। তো আমরা জানি সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, আর কানেক্ট মানে হচ্ছে সংযোগ করা। কানেক্টের একটা সিনোনিম বা সমার্থক হচ্ছে লিঙ্ক বা লিঙ্কার। তো এই সেন্টেন্স কানেক্টরস কিন্তু আমরা একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডেরও কানেক্ট করতে পারি, একটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজে বা একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের সংযোগ করতে পারি কিন্তু আমরা। দেখো, একটা সেন্টেন্সের আইডিয়াকে, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সের আইডিয়াকে পরবর্তী সেন্টেন্সের আইডিয়ার সাথে লিঙ্ক বা সংযোগ স্থাপন করে একটি প্যারাগ্রাফ বা যে কোনো একটি অনুচ্ছেদ বা লেখাকে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা সেন্টেন্স কানেক্টরগুলা কখন ইউজ করি, ধরো তোমার একটা প্যাসেজ দেওয়া রয়েছে বা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, সেই অনুচ্ছেদে
যে কোনো একটা টপিকের উপর ভিত্তি করে বা কোনো একটি ঘটনার উপর ভিত্তি করে কিন্তু ফুল প্যাসেজটা তোমার দেওয়া হয়েছে। এখন আমরা যদি এই প্যাসেজটাকে একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের সংযোগ করতে চাই বা একটা সেন্টেন্সের যে অর্থটা রয়েছে বা আইডিয়াটা রয়েছে বা ধারণাটা রয়েছে সেই ধারণার সাথে যদি আরেকটা সেন্টেন্সের ধারণার সংযোগ স্থাপন করতে চাই বা লিঙ্ক করতে চাই, তাহলে কিন্তু আমরা কিছু ওয়ার্ড ইউজ করি। আর সেই ওয়ার্ডগুলি হচ্ছে সেন্টেন্স কানেক্টর। অর্থাৎ এই একটা সেন্টেন্সের আইডিয়াকে অন্য একটা সেন্টেন্সের আইডিয়ার সাথে লিঙ্ক আপ করতে বা সংযোগ করতে বা কানেক্ট করতে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। আর আমরা একটি সেন্টেন্সের বা একটি বাক্যের সাথে অপর একটি সেন্টেন্স বা বাক্যের সংযোগ স্থাপন করার জন্য কিন্তু এই কানেক্টরস গুলো ইউজ করে থাকি। অর্থাৎ এই সেন্টেন্স আমরা যে কানেক্টরস গুলো পড়বো সেগুলো ইউজ করে থাকি। তো আমরা যদি সেন্টেন্স কানেক্টর শুধু আমরা বলে যাচ্ছি সেন্টেন্স কানেক্টরস, কিন্তু কোন ওয়ার্ডগুলো সেন্টেন্সকে কানেক্ট করে বা কোন ওয়ার্ডগুলো কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়, এখন আমরা সেগুলোর সাথেই পরিচিত হব। তো চলো তোমাদের সাথে একটা খুবই ইম্পর্ট্যান্ট তথ্য শেয়ার করে নিই। আমাদের এই চ্যানেল প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার চ্যানেলটি তোমাদের যারা 2026 সালের দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু একটি খুবই চমৎকার সাজেশন তৈরি করেছে। তোমরা যারা এই সাজেশনটি নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমাদের শুভেচ্ছা মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি। এবার খেয়াল করো, আমরা যখন একটা প্যাসেজে অর্থাৎ একটা প্যাসেজ বা অনুচ্ছেদের সেন্টেন্স অনুচ্ছেদ পড়ে যখন আমরা উপযুক্ত কানেক্টরগুলো আমরা ইউজ করতে যাব, তখন কিন্তু আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যদি আগে থেকেই সেই বিষয়গুলো সম্বন্ধে ধারণা রাখি বা সেই কানেক্টরস বা সেই ওয়ার্ডসগুলো সম্বন্ধে ধারণা রাখি, আমাদের ধারণাতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা সেই শূন্যস্থানগুলো উপযুক্ত ওয়ার্ড বা কানেক্টর দিয়ে পূরণ করতে পারবো। সো আমাদেরকে অবশ্যই সেই কানেক্টরগুলোর সাথে পরিচিত হতে হবে। অসংখ্য কানেক্টরস রয়েছে, কিন্তু আমাদের তো এত কানেক্টরস পড়ার প্রয়োজন নেই, কারণ আমাদের দাখিল এক্সামে কিন্তু যেই কঠিন বা জটিল কানেক্টরস গুলো রয়েছে সেগুলো থেকে আসবে না, আমাদের আসবে খুবই ইজি এবং কমন কিছু কানেক্টরস। তো আজকের লেসনে আমরা সেগুলোই আলোচনা করব। তো দেখো, প্রথমেই কোনো একটা প্যাসেজের ধারাবাহিকতা নির্ণয় করে প্রত্যেকটি ঘটনা এক এক করে উল্লেখ করা বা কোনো কিছুর প্রকার বর্ণনা করতে কোন কানেক্টরস গুলো ইউজ করা হয়? ফার্স্টলি, ফার্স্ট, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল। আমি আবারও বলছি, ধরো কোনো একটা প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজের ধারাবাহিকভাবে কোনো একটা ঘটনা এক এক করে বর্ণনা করতে বা কোনো কিছুর প্রকার বা রকম বা ধরন বর্ণনা করতে কিন্তু এই ফার্স্টলি, ফার্স্ট, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল যে কোনো একটা, এই 1, 2, 3, 4 এই 4টা থেকে যে কোনো একটা কানেক্টর কিন্তু ইউজ করা যায়। ফার্স্টলি মানে হচ্ছে প্রাথমিকভাবে, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল এই দুইটির অর্থ হচ্ছে সর্বপ্রথম। অর্থাৎ আমরা কোনো একটা কিছুর প্রকার বর্ণনা বা কোনো একটি ঘটনা বা কোনো একটি ধারণার ধারাবাহিকতা প্রকাশ করতে এই কানেক্টরস গুলো থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। পরবর্তীতে খেয়াল করো, উদাহরণ দেওয়ার জন্য আমরা যদি দেখা যায় আমরা ওই প্যাসেজটা পড়ে আমাদেরকে অবশ্যই কিন্তু প্যাসেজের অর্থটা বুঝতে হবে। যদি কোনো একটা ওয়ার্ডের অর্থ আমরা নাও জানি, তারপরেও কিন্তু আমাদেরকে পড়ে যেতে হবে, কারণ আমরা ফুল প্যাসেজটা পড়ার মাধ্যমেই কিন্তু যদি কোনো একটা ওয়ার্ডের অর্থ নাও জেনে থাকি সেটা সম্বন্ধে কিন্তু আমরা ধারণা পেয়ে যাব। তো এবার খেয়াল করো, উদাহরণ দেওয়ার জন্য আমরা কোন কোন কানেক্টরগুলো ইউজ করতে পারি? ফর এক্সাম্পল, সাচ এজ, ফর ইনস্ট্যান্স। এখানে ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ, সাচ এজ অর্থ হচ্ছে যেমন। তো কোনো একটা সেন্টেন্সে, কোনো একটা প্যাসেজে বা সেন্টেন্সে উদাহরণ দেওয়া বোঝাচ্ছে এমন কোনো লাইন পেলে কিন্তু আমরা এই 3টা থেকে যে কোনো একটা ইউজ করব। ফর এক্সাম্পল, সাচ এজ, ফর ইনস্ট্যান্স। ওকে, এবার চলো আমরা 3 নাম্বারটাতে যাই। এই প্রত্যেকটা কানেক্টর কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, না হলে তোমরা পরীক্ষায় কিন্তু শব্দটা হঠাৎ করে খুঁজে বের করতে দ্বিধায় পড়বে। তারপর মনে করো কোনো একটা সেন্টেন্সের ফলে বা কোনো একটা সেন্টেন্সের ফলাফল প্রকাশ বোঝাচ্ছে, কোনো একটা মনে করো কোনো একটি ঘটনা বা কোনো একটি ধারণার ফলাফল তুমি বোঝাতে যাচ্ছ বা ওই লাইনটাতে ফলাফল বোঝাচ্ছে বা ফলে এরকম কথাটা বোঝাচ্ছে, তখন তুমি ব্যবহার করবে অ্যাজ এ রেজাল্ট, যার অর্থ হচ্ছে ফলস্বরূপ, সো যার অর্থ হচ্ছে অতএব, দেয়ারফর যার অর্থ হচ্ছে সুতরাং, হ্যান্স যার অর্থ হচ্ছে সুতরাং, দাস যার অর্থ হচ্ছে একইভাবে, সো দ্যাট এটার অর্থ হচ্ছে যাতে করে, ফর দিস রিজন যার অর্থ হচ্ছে এই কারণে। তো আমি আবারও বলছি,
কোনো একটি সেন্টেন্সে ফলাফল বোঝাতে বা ফলাফল প্রকাশ করার জন্য as a result, so, therefore, hence, thus, so that, for this reason এই কানেক্টরগুলো ইউজ করা হয়। অর্থাৎ এই কানেক্টরগুলো ইউজ করে কিন্তু আমরা কোনো একটি সেন্টেন্সের ফলাফলটা যে প্রকাশ পাচ্ছে, কোনো একটি সেন্টেন্সের ফিনিশিং যে প্রকাশ পাচ্ছে সেটা আমরা উল্লেখ করতে পারি। তো 4 নাম্বার রোলটা, এটাকে রোলই বলতে পারো। রোলটা দেখো, মনে করো সেন্টেন্সটাতে পূর্বে যা বলা হয়েছে তার সাথে যদি আমরা মনে করো একটি প্যাসেজের একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের আমরা তো লিঙ্ক করব বা কানেক্ট করব, সেজন্যই কিন্তু আমরা কানেক্টরগুলো ইউজ করি। সো পূর্বে যা বলা হয়েছে, পূর্বের সেন্টেন্সে যা বলা হয়েছে বা একটি সেন্টেন্সের পূর্বে বা আগে যেই অর্থটা দেওয়া হয়েছে সেই অর্থের সাথে যদি আরো কিছু অতিরিক্ত অর্থ যোগ করা বোঝায় ওই বাক্যটা পড়ে, তখন আমরা অ্যাগেইন, আবার, অলসো, এছাড়াও, বিসাইডস, এছাড়াও, ট্রু, আরো, ইন এডিশন, অধিকন্তু বা আরো, মোরওভার, অধিকন্তু বা আরো, ইনডিড, প্রকৃতপক্ষে, ফার্দারমোর, আরো, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। আমি আবারও বলছি, এছাড়াও প্রকাশ করতে, অর্থাৎ একটি সেন্টেন্সে আগে যা বলা হয়েছে তার সাথে যদি আমরা আরো কিছু ধারণা বা অতিরিক্ত কিছু তথ্য পেয়ে থাকি, তখন সেই দুইটা সেন্টেন্সের মধ্যে কানেক্ট করার জন্য কিন্তু আমরা অ্যাগেন, অলসো, বিসাইডস, ট্রু, ইন এডিশন, মোরওভার, ইনডিড, ফার্দারমোর এই ওয়ার্ডগুলো ইউজ করব। তারপর চলো আমরা 5 নম্বরে দেখি কি লেখা আছে। ইনস্পাইট অফ, ডেসপাইট, এই দুইটার অর্থ হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ, ডেসপাইট, সত্ত্বেও বোঝাতে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। আমরা প্রত্যেকটাতেই কিন্তু অনেকগুলো এক্সাম্পল রয়েছে, যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। অ্যাগেন উইজ, যেমন 4 নম্বরে তাছাড়াও বা এছাড়াও অতিরিক্ত কিছু প্রকাশ করার জন্য আমরা এগেনও বলতে পারি, অলসো বলতে পারি, বিসাইডসও বলতে পারি, ট্রুও বলতে পারি, ইন এডিশনও বলতে পারি, মোরওভারও বলতে পারি, ইনডিডও বলতে পারি, ফার্দার মোরও বলতে পারি। তেমনি ইনস্পাইট অফ, ডেসপাইট যে কোনো একটা ইউজ করতে পারি সত্ত্বেও বোঝাতে। যেমন যদি বলি, ইনস্পাইট অফ হার ইলনেস শি ওয়েন্ট টু কলেজ, অর্থাৎ ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ তার অসুস্থতা থাকা সত্ত্বেও সে কি করেছে, কলেজে গিয়েছে। কলেজে গিয়েছিল, ওয়েন্ট, কলেজে গিয়েছিল, অর্থাৎ সে অসুস্থ ছিল তারপরেও কিন্তু সে কলেজে গিয়েছিল, এটা বুঝিয়েছে। অর্থাৎ সত্ত্বেও বোঝাতে কিন্তু আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করি। এটাও বলতে পারি, ডেসপাইট হার ইলনেস শি ওয়েন্ট টু কলেজ। ওকে, এবার খেয়াল করো, উদ্দেশ্য বোঝাতে কোনো একটি প্যাসেজ পড়ে যদি আমরা বুঝতে পারি যে উদ্দেশ্য বুঝিয়েছে, তখন আমরা দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এই ওয়ার্ডগুলো ইউজ করবো, অর্থাৎ এই কানেক্টরগুলো ইউজ করব। আমি আবারও বলছি, আমরা কোনো একটি প্যাসেজের কোনো একটি সেন্টেন্স পড়ে যদি বুঝতে পারি যে কোনো কিছুর উদ্দেশ্য বুঝিয়েছে, তখন আমরা দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট অর্থ যে, সো দ্যাট অর্থ সো দ্যাট যে, যাতে করে, ইন অর্ডার দ্যাট যে, যাতে করে বা যে এরকম বোঝায়, যাতে করে এরকম বোঝায়। উদ্দেশ্য বোঝাতে কিন্তু আমরা দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এই কানেক্টরগুলো ইউজ করব। যদি উদাহরণ হিসেবে বলি, আমি বোঝার জন্য বলছি, শি স্টাডিড হার্ড সো দ্যাট শি মাইট পাস, সে অনেক বেশি পড়াশোনা করেছিল সো দ্যাট যাতে করে শি মাইট পাস, সে পাস করতে পারে। সম্ভাবনা, মাইট কিন্তু সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, মাইট কিন্তু কি সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। স্টাডিড হার্ড সো দ্যাট, সো দ্যাট অর্থ কি, যাতে করে বা যেন অথবা যেন। শি স্টাডিড হার্ড, কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যেন বা যাতে করে শি মাইট পাস, সে পাস করতে পারে, অথবা শি মাইট কাচ এ গুড রেজাল্ট, সে একটা ভালো ফলাফল অর্জন করতে পারে। ওকে, এবার দেখো 7 নম্বরে যে কানেক্টর গুলো রয়েছে, আইদার ডট ডট অর, নিদার ডট ডট নর। আমরা আইদার ডট ডট অর কখন ইউজ করব, যখন দুটির একটি বোঝায়, নিদার ডট ডট নর যখন দুটির একটিও না বোঝায়। যেমন যদি বলি, নিদার শি নর হার সিস্টার ইজ ইন্টেলিজেন্ট। আমরা কি বলেছি, নিদার ডট ডট নর মানে হচ্ছে দুটির একটিও না, মানে দুজনের একজনও না। নিদার শি নর হার সিস্টার ইজ ইন্টেলিজেন্ট, সে তো নাই, তার বোনও কিন্তু বুদ্ধিমান না, মানে তারা দুই বোন, দুই বোনের মধ্যে কেউই বুদ্ধিমান না। এটা প্রকাশ করতে কিন্তু আমরা নিদার ডট ডট নর ব্যবহার করে থাকি। আর যদি দুটির মধ্যে একটি বোঝায়, তখন বলতে পারি, যদি বলি ফর এক্সাম্পল যদি বলি ইদার, ইদার বা আইদার
শিরিন or Sheila will go there. খেয়াল করো কি বললাম, ইদার শিরিন অর শিলা গো দেয়ার, হয় শিরিন যাবে অথবা শিলা যাবে, কোথাও একটা যাওয়ার কথা মনে করো। আমি কি বললাম যে হয় শিরিন ওইখানে যাবে অথবা শিলা ওইখানে যাবে, মানে দুটির যে কোনো একটি বা দুজনের যে কোনো একজন যাবে। এক্ষেত্রে আমরা ইদার ডট ডট অর, অর্থাৎ কোনো সেন্টেন্সে দুটির যে কোনো একটি বা দুজনের মধ্যে যে কোনো একটি বা দুইটি বস্তুর মধ্যে যে কোনো একটি যদি বোঝায় তখন আমরা ইদার ডট ডট অর ইউজ করব। আর যদি দুটির একটিও না বোঝায়, দুটির কোনোটিই না হয়, দুইটি বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান বা বস্তু হতে পারে, তার মধ্যে দুইটির মধ্যে যদি একটিও না হয় তখন আমরা ইউজ করব নিদার ডট ডট নর। নিদার ডট ডট নর অর্থাৎ দুটির একটিও না। তো বুঝলাম ইদার ডট ডট অর এই কানেক্টরটা আমরা ইউজ করব কখন, যখন দুটির একটি বোঝাবে, আর যখন দুটির একটিও বোঝাবে না তখন আমরা নিদার ডট ডট নর ইউজ করব। তো এবার খেয়াল করো, সমজাতীয় দুটি ওয়ার্ড বা ক্লজকে যুক্ত করতে আমরা কি ইউজ করব, নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো। আমি আবার বলছি, সমজাতীয় দুটি ওয়ার্ড বা ক্লজকে যুক্ত করতে নট অনলি বাট অলসো এই কানেক্টরগুলো ইউজ করতে হয়। যেমন ফর এক্সাম্পল, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো ভেরি জেন্টল, মানে তিনি শুধুমাত্র সৎই নন, তিনি কিন্তু ভদ্র। তিনি শুধু সৎ নন, আমরা যদি কাউকে বলি তিনি শুধু সৎই নন, তিনি কিন্তু ভদ্র, তাহলে কিন্তু আমরা নট অনলি ডট ডট বাট অলসো ইউজ করব। আবার যদি বলি হি ইজ নট অনলি অনেস্ট পোর বাট অলসো অনেস্ট, তিনি শুধু গরিবই নন, তিনি সৎ, এটাও হবে। এখানে খেয়াল করো, অনেস্ট এবং জেন্টাল দুইটাই কিন্তু গুণ বোঝাচ্ছে, অর্থাৎ সমজাত বোঝাচ্ছে। সমজাতীয় দুইটি বিষয় বোঝাতে কিন্তু আমরা নট অনলি ডট ডট বাট অলসো ইউজ করব। এবার দেখো, বিপরীত দিক বোঝাতে কিন্তু আমরা অন দ্য আদার হ্যান্ড এবং অন দ্য কন্ট্রারি বোঝা, এই দুইটি থেকে যে কোনো একটি কানেক্টর ইউজ করে থাকি। অন দ্য আদার হ্যান্ড অর্থ হচ্ছে অন্যদিকে, অন দ্য কন্ট্রারি হচ্ছে বিপরীত দিকে বা অন্যদিকে। অর্থাৎ আমরা যখন কোনো একটি প্যাসেজ এর অর্থ পড়ে যখন বুঝতে পারবো বিপরীত দিক বোঝাচ্ছে আমাদেরকে কোনো একটি কোনো একটি টপিক সম্বন্ধে মতামত প্রকাশ করার মাধ্যমে অন্য বিপরীত কোনো অর্থ দিচ্ছে, তখন কিন্তু আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করব। তারপর দেখো, একই সময় বা সেই সময় বোঝাতে অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্যাট টাইম। অ্যাট দ্য সেম টাইম মানে হচ্ছে ঠিক সেই সময়, অ্যাট দ্যাট টাইম বা ওই সময়। একই সময় বা সেই সময় বোঝাতে আমরা অ্যাট দ্য সেম টাইম অথবা অ্যাট দ্যাট টাইম যে কোনো একটা কানেক্টর ইউজ করব। এবার খেয়াল করো, কারণ প্রকাশে ইন অর্ডার টু প্রকাশ করব। ইন অর্ডার টু অর্থ হচ্ছে কারণে বা অনুসারে, কারণ প্রকাশে আমরা ইন অর্ডার টু এই কানেক্টরটা ইউজ করব। ইন অর্ডার টু, কারণ প্রকাশে আমরা ইন অর্ডার টু এটাও ইউজ করতে পারি। আবার সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করতে কিন্তু আমরা বাট অথবা সারপ্রাইজিংলি এই দুইটি থেকে যে কোনো একটি ইউজ করতে পারি। খেয়াল করো, সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করতে বাট অথবা সারপ্রাইজিংলি এই দুইটি থেকে যে কোনো একটি ইউজ করতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিচ্ছি যেন বিষয়টা একটু ক্লিয়ার হয়। শি ট্রাইড অ্যা লট, সে প্রচুর, অ্যা লট মানে প্রচুর, শি ট্রাইড সে চেষ্টা করেছিল, লট প্রচুর, ফর চেঞ্জিং হার লাক তার ভাগ্য পরিবর্তন করার জন্য, বাট কিন্তু, এখানে বাটটা হচ্ছে কানেক্টর। দ্য লাক বিট্রেড উইথ হার, কিন্তু ভাগ্য তার সাথে কি করলো, প্রতারণা করলো বা বিশ্বাসঘাতকতা করলো। খেয়াল করো, আমি আবারও বলছি, এখানে লেখা আছে শি ট্রাইড অ্যা লট ফর চেঞ্জিং হার লাক, সে তার ভাগ্য পরিবর্তনের জন্য অনেক চেষ্টা করেছিল। বাট এখানে বাটের পরিবর্তে কিন্তু আমরা সারপ্রাইজিংলি এই কানেক্টরটা ইউজ করতে পারি, অথবা বলতে পারি সারপ্রাইজিংলি দ্য লাক বিট্রেড উইথ হার। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স পড়ে বা কোনো একটা প্যাসেজ পড়ে আমরা বুঝতে পারি একটা লাইনের সাথে আরেকটি লাইন বা একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের ধারণা সম্পূর্ণ বিপরীত হয়, যা ভেবেছিল একটা হয়ে গেছে আরেকটা,
বা হয়েছিল আরেকটা, ভেবেছিল একটা বা হয়েছিল আরেকটা, এরকম ধারণা যদি প্রকাশ পায় তাহলে আমরা বাট অথবা সারপ্রাইজিংলি এই যেকোনো ২ টা থেকে একটি কানেক্টর ইউজ করব। এবং কিন্তু অর্থেও কিন্তু আমরা বাট কানেক্টরটি ইউজ করতে পারি। যখন কোনো একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের সাংঘর্ষিক কিছু আমরা বলি বা কিন্তু প্রকাশ পায়, তখন কিন্তু আমরা আ বাট কানেক্টরটি ইউজ করব। এবার খেয়াল করুন, ছাড়া বা ব্যতীত অর্থে except কানেক্টরটি ইউজ করব। বাট অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ছাড়া উইদাউট এরকম একটি ওয়ার্ডও কিন্তু রয়েছে যার অর্থ হচ্ছে উইদাউট, ছাড়া বা ব্যতীত। কিন্তু এটা কিন্তু কোনোভাবেই কানেক্টর না। কারণ এটি হচ্ছে একটি প্রিপোজিশন। এটি কিন্তু কোনোভাবেই তোমরা কোনো সময় গ্যাপে কিন্তু লিখতে পারবে না। সেন্টেন্স কানেক্টরে কখনো তোমরা উইদাউট দিতে পারবে না। কারণ উইদাউট হচ্ছে একটি প্রিপোজিশন। আর কানেক্টর হিসেবে আমরা ইউজ করব শুধুমাত্র except কে। ছাড়া বা ব্যতীত অর্থে আমরা ইউজ করব except। ওকে? দেন দেখো, কোনো মত বা ঘটনাকে অনুসরণ করে, মানে আমরা কোনো একটি প্যাসেজ পড়ছি বা আ উম অর্থটা আমরা বলতেছি, তারপর দেখতেছি যে কোনো মত বা ঘটনাকে অনুসরণ করতেছে, তখন আমরা বলব according to অথবা accordingly। অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কোনো মত বা ঘটনা যদি আ উম পরপর আসে, আমরা যদি একটা লাইনের সাথে আরেকটা লাইনকে অনুসরণ করি, একটা মতের সাথে আরেকটা মতকে, একটা ধারণার সাথে আরেকটা ধারণাকে কানেক্ট করি, তখন আমরা according to অথবা accordingly ইউজ করব। according to অর্থ হচ্ছে অনুসারে, accordingly অর্থ হচ্ছে অনুসারে। তো এই ২ টা থেকে যেকোনো একটা কানেক্টর ইউজ করব। তো আবার দেখো, এখন শর্ত প্রদানে if অথবা unless ইউজ করব। if অর্থ হচ্ছে যদি, unless অর্থ হচ্ছে যদি না। if অর্থ হচ্ছে যদি, unless অর্থ হচ্ছে যদি না। এই ২ টি কানেক্টরই কিন্তু আমরা শর্ত প্রদানে ইউজ করে থাকি। যেমন if you study hard, যদি তুমি কঠোর পরিশ্রম করো, you will pass the exam, তুমি পরীক্ষায় কি পাস করবে। You will get a good marks, তুমি একটা ভালো নম্বর পাবে in the exam, এটাও হতে পারে। If you study hard, যদি তুমি কঠোর পরিশ্রম করো, you will pass the exam, তুমি কি পরীক্ষায় ভালো ফল অর্জন করবে। ওকে? তারপর কোনো একটা সেন্টেন্স দেখে বা কোনো একটা প্যাসেজ পড়ে যদি তোমার মনে হয় এটা বর্তমান পরিস্থিতি বর্ণনা করছে, তাহলে তুমি বলতে পারো nowadays, at present, now। এখানে nowadays মানে বর্তমানকালে, at present মানে বর্তমানে, now মানে এখন বোঝায়। ঠিক আছে? তারপর মনে করো তুমি প্যাসেজ পড়ছো, পড়ার পরে দেখতে পাচ্ছ পড়তে যে অ্যা একটা লাইনের সাথে আরেকটা লাইনে এরকম প্যাসেজ এসেছে যে তারপর কি হয়েছিল বা কোনো একটা ঘটনার পরপর বর্ণনা এসেছে। তারপর তুমি বলতে পারো দেন অর্থ তারপর। একটা প্যাসেজের ক্রমও যদি আসে, তাহলে ১ম এ যদি দাও দেন, তারপর দেবা আফটার দ্যাট, তারপর আফটার হোয়াইল, তারপর এট লাস্ট। এই ওয়ার্ডগুলো তুমি বা এই কানেক্টরগুলো ইউজ করবে। কারণ বর্ণনা করতে, কোনো একটি ঘটনার কারণ বর্ণনা করতে সিন্স, অ্যাজ, বিকজ, এই ৩ টা থেকে যেকোনো একটা ইউজ করতে পারো। এবার দেখো, যদিও অর্থে দো অলদো ইউজ করা হয়। যদিও অর্থে দো অথবা অলদো ইউজ করা হয়। খেয়াল করো আমি কি বলেছি? যদিও অর্থে দো অথবা অলদো এই ২ টি কানেক্টর থেকে যেকোনো একটি কানেক্টর ইউজ করা হয়। যেমন যদি বলি, অ্যা যদিও লোকটি বা তিনি খুবই নিডি বা দরিদ্র বা গরিব, তারপরেও কিন্তু সে সুখী ছিল। এরকম একটা ওয়ার্ড যদি বলি, তারপরেও সে সুখী। দেখি সেটা কিরকম হবে? এরকম একটা মনে করো ব্লাঙ্ক দিলাম, তারপর দিলাম হি ইজ ভেরি নিডি, মানে যদিও সে খুব, দেখো আমার কিন্তু কথাই চলে আসছে। হি ইজ ভেরি নিডি, হি ইজ হ্যাপি। এখানে অর্থ কি দাঁড়াচ্ছে? হি ইজ ভেরি নিডি, সে খুবই গরিব বা দরিদ্র। হি ইজ ভেরি হ্যাপি, সে খুব খুশি। তো এখানে আমরা কি ইউজ করতে পারি? যদিও সে খুব নিডি, যদিও তিনি বা সে খুব নিডি, তারপরেও তিনি সুখী ছিল বা খুশি ছিল। Though he is very needy, he is very happy বা he is happy। যদিও তিনি দরিদ্র ছিল বা খুবই অভাবী ছিল, তারপরেও কিন্তু তিনি সুখী ছিলেন। এটা বোঝাতে আমরা যদিও অর্থে though অথবা although ইউজ করে থাকি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জ্ঞাতার্থে আবারও একটা ইনফরমেশন দিচ্ছি। তোমরা হয়তোবা ইতিমধ্যে জেনে গিয়েছো, আমাদের এই চ্যানেল ১ম থেকে ১০ম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলটি, তোমরা যারা ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য একটি চমৎকার সাজেশন তৈরি করেছে। তোমরা যারা সাজেশনটি পেতে চাও এবং এই সাজেশনের মাধ্যমে তোমাদের আ আ আসন্ন পরীক্ষায় একটা ভালো প্রস্তুতি নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো।
পিডিএফটির বা সাজেশনটির শুভেচ্ছা মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। এই 150 টাকা তোমরা বিকাশ অথবা নগদে পাঠিয়ে খুব সহজেই কিন্তু তোমরা এই সাজেশনটি সংগ্রহ করতে পারো, যার মাধ্যমে তোমাদের পরীক্ষার আত্মবিশ্বাস যেমন বাড়বে, তোমাদের প্রস্তুতিটাও সহজ হবে। তো চলো, পূর্বের কথা মতো আমরা একটা নমুনা প্রশ্নের, নমুনাও না, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশনের দাখিল এক্সাম 17তে এসেছিল, যশোর বোর্ডে 2020-এ এসেছিল, এছাড়াও বিভিন্ন কামিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো চলো সেটা আমরা সলভ করি। আশা করছি পুরো ভিডিওটা যারা মনোযোগ দিয়ে খেয়াল করেছো তারা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার তোমরা নিজে থেকেই করতে পারবে। তারপরও আমি প্রথমে প্যাসেজটার অর্থ বলবো, ব্ল্যাঙ্কগুলো রেখে তারপর আমি অ্যান্সারটা দেব। খেয়াল করো। টিচিং ইজ সাচ আ প্রফেশন, শিক্ষকতা বা শিক্ষাদান হচ্ছে এমন একটি পেশা, ব্ল্যাঙ্ক হেল্পস টু বিল্ড আ নেশন। ব্ল্যাঙ্কে আমি কি হবে সেটা জানি না, মনে করো হেল্পস সাহায্য করে, টু বিল্ড গঠন করতে, আর নেশন একটি জাতি। শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা, সাহায্য করে একটি জাতি গঠন করতে। আর টিচার একজন শিক্ষক, ইজ ব্ল্যাঙ্ক এ গাইড একজন পরামর্শদাতা, ব্ল্যাঙ্ক এ পায়োনিয়ার একজন অগ্রদূত বা দিশারি, আলোক দিশারি। হি হ্যাজ টু ডেডিকেট তাকে উৎসর্গ করতে হয়, টু দিস নোবেল প্রফেশন এই মহৎ পেশাটা, ইন অর্ডার টু গাইড দ্য নেশন। ইন অর্ডার টু মানে কারণে, ইন অর্ডার টু অর্থ হচ্ছে কি কারণে, টু গাইড দ্য নেশন জাতিকে সঠিক পথ দেখাতে কিন্তু তার এই পেশাটাকে, মহৎ পেশাটাকে উৎসর্গ করতে হয়। নোবেল প্রফেশন মানে হচ্ছে, নোবেল মানে মহৎ, প্রফেশন মানে পেশা, ডেডিকেট মানে উৎসর্গ করা। তো তারপর দেখো ব্ল্যাঙ্ক, হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি বা নির্মাতা। ব্ল্যাঙ্ক, হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ আ নিউ সোসাইটি একটা নতুন সমাজের স্থপতি, সেজন্য তাকে বলা হয় হি ইজ কল্ড। দেখো আমার কথায় কিন্তু সেজন্য চলে এসেছে, যা কানেক্টরে আমরা ইউজ করব। হি ইজ কল্ড তাকে বলা হয় না অ্যান আর্কিটেক্ট একজন স্থপতি, অফ এ নিউ সোসাইটি একজন একটা নতুন সমাজের। ব্ল্যাঙ্ক, হি নেগলেক্টস হিজ ডিউটিজ, হি নেগলেক্টস সে অবহেলা করে, হিজ ডিউটিজ তার দায়িত্বে যদি অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন সামাজিক শৃঙ্খলা, উইল ব্রেক ডাউন ভেঙে পড়বে। তো এটা বাংলাটা বললেই কিন্তু আমাদের মুখে চলে আসে, ব্ল্যাঙ্ক হি নেগলেক্টস হিজ ডিউটিজ, যদি সে, যা আমার মুখে চলে এসেছে, যদি সে তার দায়িত্বটা যে রয়েছে জাতিকে সঠিক পথ দেখানোর, নতুন সমাজ গঠনের যেই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে, এটা যদি সে অবহেলা করে বা শিক্ষক যদি সেই দায়িত্বটাতে কোনো ঘাটতি রাখে, তাহলে কি হবে, সোশ্যাল ডিসিপ্লিন সামাজিক শৃঙ্খলা, ডিসিপ্লিন মানে হচ্ছে সামাজিক শৃঙ্খলা, উইল ব্রেকডাউন, ব্রেকডাউন মানে কি ভেঙে পড়বে, উইল বলতে কি ভবিষ্যৎকে বুঝিয়েছে, তাহলে কি হবে আমাদের সামাজিক শৃঙ্খলাটা যে রয়েছে সেটা ভেঙে পড়বে। তো দেখো আমি পুরো প্যাসেজটার কিন্তু অর্থটা আগে পড়েছি, এখন ব্ল্যাঙ্কে যে কানেক্টরগুলো বসবে তা কিন্তু যদি আমি দিতে চাই, প্রথমত আমাকে এই প্যাসেজটার অর্থ জানতে হবে, আমি পূর্বেও বলেছিলাম। তারপর কি করতে হবে, আমাদেরকে অবশ্যই কিছু কানেক্টরের সাথে পরিচিত হতে হবে। আমরা যেকোনো ওয়ার্ড কিন্তু এখানে বসাতে পারি না। আর যখন আমরা অর্থটা জেনে যাব, তখন কিন্তু আমাদের মুখে বাংলা অর্থটাও চলে আসবে এবং সেই বাংলা অর্থের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমরা উপযুক্ত যে ওয়ার্ডটা বসালে একটার সাথে আরেকটা সেন্টেন্সে কানেক্ট বা লিঙ্ক করা যাবে, সেটা আমরা বসাতে পারবো। সো চলো আমরা এখন অ্যান্সারটা দেখি কি হবে। তোমরাও আমার সাথে মিলাতে পারো, পজ করে করে মিলাও বা খাতায় লিখতে পারো। টিচিং ইজ সাচ এ প্রফেশন, শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা, ব্ল্যাঙ্ক হেল্পস টু বিল্ড এ নেশন, দ্যাট অথবা হুইচ আমরা এখানে বসাতে পারি, যেহেতু একটি পেশার কথা বলেছে এখানে হুইচ বসাতে পারি অথবা দ্যাট, যে কোনো একটা, হুইচ অথবা দ্যাট। টিচিং ইজ সাচ এ প্রফেশন, শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা, হুইচ অথবা দ্যাট যে কোনো একটি, হুইচ হেল্পস যেটা কি করে সাহায্য করে, টু বিল্ড গঠন করতে, নেশন একটি জাতি গঠন করতে সাহায্য করে। আচ্ছা আমি একটা তথ্য দিয়ে নিই, যদি আমরা কোনো ব্ল্যাঙ্কের পূর্বে কোনো ব্যক্তি পাই তাহলে হু দেব, বস্তু পেলে হুইচ দেব, ঠিক আছে। A teacher is blank a guide, blank a pioneer. বলতে পারি এখানে টিচার ইজ not only a guide but also a pioneer. কে বলেছে, একজন শিক্ষক শুধু একজন দিক নির্দেশকই নন, তিনি একজন পায়োনিয়ারও, তিনি একজন অগ্রদূত, ঠিক আছে। এজন্য আমরা দিয়েছি নট অনলি ডট ডট বাট অলসো। এছাড়াও আমরা এখানে দিতে পারি a teacher is actually
অ্যাকচুয়ালি দিতে পারি, এটা একটু কঠিন মনে হতে পারে, এটাও দিতে পারি। A teacher is actually a guide and a pioneer, কারণ আমরা জানি and or but এই প্রত্যেকটাই কিন্তু and or but yet not এগুলোও কিন্তু কানেক্টর, খুবই ইজি কানেক্টর, ঠিক আছে। and or but কি বলেছি, a teacher is not only a guide but also a pioneer, অথবা এটাও বলতে পারি a teacher is actually a guide and a pioneer, ওকে। এবার খেয়াল করো, হি হ্যাজ টু ডেডিকেট, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু এগুলো আমরা কিন্তু কোনো কিছুতে জোর প্রদান করার জন্য করতেই হবে বলতে কিন্তু বোঝায়। হি হ্যাজ টু ডেডিকেট, তাকে উৎসর্গ করতে হয় টু হিজ নোবেল প্রফেশন, মহৎ পেশা, ইন অর্ডার টু কারণে গাইড দ্য নেশন, এই জাতিটাকে, পুরো জাতিটাকে কি সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য তার এই নোবেল প্রফেশনটা, মহৎ পেশাটা কি করতে হয়, উৎসর্গ করতে হয়। ব্ল্যাঙ্ক, হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, তো কি ফর দিস রিজন হবে, এটা বুঝে যাচ্ছে এই কারণে, ফর দিস রিজন অথবা সো এটাও হতে পারে, এই কারণে ফর দিস রিজন, সো বলতে পারে, অথবা ফর দিস রিজন হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, ওকে। আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, সরি আমি আবার ওই লাইনটা বলছি, ব্ল্যাঙ্ক ফর দিস রিজন অথবা সো দুইটি থেকে যে কোনো একটি বসাবো। হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, তাকে একটি নতুন সমাজের স্থপতি বলা হয়। ব্ল্যাঙ্ক, হি নেগলেক্টস হিজ ডিউটিস, যদি সে তার, এই যে আমার কথা কিন্তু যদি চলে এসেছে, হি নেগলেক্টস, ইফ হবে এখানে, ওকে আমি লিখিয়ে দিচ্ছি ইফ, মানে যদি, ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, যদি সে তার ডিউটি অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, সামাজিক যে শৃঙ্খলাটা আছে সেটা ভেঙে যাবে। এখানে কিন্তু আমরা যে কন্ডিশনাল পড়েছি, কন্ডিশনাল সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সে যেটা থেকে এসে থাকে না, যেটা থেকে আসে, চেঞ্জিং সেন্টেন্সে যেখান থেকে প্রশ্ন হয় আমরা জানি কন্ডিশনালের একটা পার্ট আছে, এটা ফার্স্ট কন্ডিশনালে পড়েছে, উইল ভার্বের V1 ফর্ম। ইফ হি নেগলেক্টস হিজ ডিউটি, যদি সে তার দায়িত্ব অবহেলা করে তাহলে কি হবে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের উপকারে আসবে। তো যদি তারপরেও এই কানেক্টর সম্বন্ধে তোমাদের কোনো আমার এই ভিডিওতে যদি কোনো বিষয়ে দ্বিধা থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিও বা পরবর্তী কোনো ক্লাসে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের যেকোনো একটি গ্রামার আইটেম নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বেশি বেশি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন প্র্যাকটিস করতে থাকো, কারণ এর মাধ্যমে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং যেকোনো নতুন প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা খুব সহজেই দিতে পারবে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।